This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির ক্ষেত্রে না মাঝে মধ্যে একটা শব্দবন্ধ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। যেরকম কয়েক বছর আগে আমরা শুনেছিলাম সিজারের স্ত্রীকে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে উঠতে হয়। এই কথাটা অনেকবার শুনেছি আমরা। তারপরে প্রথমবার মানে কোন পরিপ্রেক্ষিতে একটু আপনাদের বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1996 সাল সেটা। পিভি নরসিংহ রাওয়ের সরকার নির্বাচনে হেরে তখন সবে বিদায় নিয়েছে। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে মনমোহন সিং বলেছিলেন সিজারের স্ত্রীকে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। কয়েক মাস পরে কংগ্রেসের প্লেনারি মিটিংয়ে একই কথা বলেছিলেন তিনি। সেবার ওই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা ঘুষকাণ্ডে নাম জড়িয়ে ফেলেছিল নিজেদের, তার সাথে নরসিংহ রাওয়েরও নাম জড়িয়ে গেছিল। ফলে মনমোহন সিং রাওয়ের থেকে একটু দূরত্ব বাড়িয়েছিলেন। তারপর 2010 সালের 20 ডিসেম্বর 2G স্পেকট্রাম কেলেঙ্কারিতে মনমোহন সিংকে ডেকে পাঠিয়েছিল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবার বিজেপির মুরলী মনোহর যোশী ছিলেন সেই কমিটির প্রধান। মনমোহন বলেছিলেন সেই একই কথা, সিজারের স্ত্রীকে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়, তাই যে কোনো তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। এবার এই যে এতবার যে কথাটা বললাম যে শব্দবন্ধ, এটা ইংরেজি প্রবাদ সিজারের স্ত্রীকে নিয়ে, এবার সেটা মনমোহন সিংয়ের বেশ পছন্দের ছিল, বোঝাই যাচ্ছে, বারবার ব্যবহার করেছেন তাই। কিন্তু এটার মানে কি? মানেটা বুঝতে হলে মানে তো পরিষ্কার, সেটা খুব সহজে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু তার শুরুটা সেটা একটু জানলে ভাল লাগে আর কি। আমাদের একটু পিছিয়ে যেতে হবে সেটা বুঝতে গেলে। খ্রিস্টপূর্ব 62 সালে জুলিয়াস সিজারের এক স্ত্রীর নাম ছিল পম্পিয়া। তিনি বোনাডি উৎসবের আয়োজন করেছিলেন, একেবারে স্ত্রী প্রধান আচার আর কি। সেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, কিন্তু পাবলিয়াস ক্লডিয়াস নামে এক তরুণ মহিলার ছদ্মবেশে জাস্ট কৌতূহলের বসেই সেই অনুষ্ঠানে ঢুকে পড়েছিল। আর কি হবে, ধরা পড়ে গেছিল। আর ধরা পড়লে সব তার ওই হাম আপকে হ্যায় কোনের মতো হিন্দি সিনেমা না, ফলে সলমান খানের মতো ভাগ্য তার হয়নি। ধরা পড়ে গেছেন, তাকে বিচারের জন্য জুলিয়াস সিজারের সামনে নিয়ে আসা হয়েছে এবং অভিযোগটা আরও গুরুতর। ধরা হয়েছিল যে ওই সিজারের স্ত্রী পম্পিয়ার টানেই সে উৎসবে ঢুকে পড়েছিল। সিজার বিচার করার সময় কিন্তু পাবলিয়াস ক্লডিয়াসকে বেকসুর খালাস করে দিয়েছিলেন, কারণ তার খারাপ উদ্দেশ্য ছিল এমন কোনো প্রমাণ ওই বিচারের সময় পেশ করা হয়নি। কিন্তু নিজের স্ত্রী পম্পিয়াকে সিজার ডিভোর্স করে দেন। তার কি যুক্তি ছিল? যুক্তি ছিল পম্পিয়ার বিরুদ্ধেও কোনো প্রমাণ নেই, কিন্তু সিজারের স্ত্রীকে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। এই এর উদাহরণ তো ভারতের অতীত দিনের মহাকাব্যেও রয়েছে। রামায়ণ বলে গেছেন? না না, নিশ্চয়ই বলেননি। রামচন্দ্র তো দেবী সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন ঠিক এই একই কারণে, জনমতের চাপে। স্ত্রীকে একবার বনবাসে পাঠিয়েছিলেন তার জন্য, ফেরার পর ফের অগ্নি পরীক্ষা করেছিলেন, দিতে বলেছিলেন। আর তখন অপমানিতা সীতা তিনি পাতাল প্রবেশ করেন, ধরণী দাও বলেছিলেন। দেখুন, স্ত্রী নির্দোষ জেনেও রামচন্দ্র নিরুপায় ছিলেন, কারণ তিনি শাসক এবং বিচারক। ওই সিজারের মতোই তারও মনে হয়েছিল স্ত্রীকে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে। এবার জুলিয়াস সিজার নাকি রামচন্দ্র, আমাদের দেশের প্রধান বিচারপতির মাথায় কার উদাহরণটা ছিল বা ঘোরাফেরা করছিল সেটা জানা নেই, কিন্তু সন্দেহের ঊর্ধ্বে থাকতে আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও তো একটা পদক্ষেপ নিয়েছেন। এবং শুধু তিনি নয়, সুপ্রিম কোর্টের 33 জন বিচারপতি একটা সিদ্ধান্তে একমত হয়েছে, সবটাই নিজেদের ওই সন্দেহের ঊর্ধ্বে তুলে ধরতে। তারা ঠিক করেছেন শীর্ষ আদালতের ওয়েবসাইটে নিজেদের সম্পত্তির খুঁটিনাটি সাধারণ মানুষের জন্য প্রকাশ করে দেবেন, যাতে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে। এবার সেই সন্দেহ থাকার কারণ রয়েছে, সেটা তো আপনারা সবাই এতদিনে জেনে গেছেন। এক বিচারপতির বাড়ির থেকে যে ওই আগুন লেগে গেছিল তার আউট হাউসে, সেখান থেকে দমকল আগুন নেভাতে গিয়ে যে টাকার পাহাড় উদ্ধার করেছে সেটাও জেনে গেছেন।
একজন, একটা বস্তার মধ্যে একটা আলু যদি পচে যায় তাহলে তো বাকি আলুগুলোকে নিয়েও সন্দেহ তৈরি হয়, তাই না? সেই সন্দেহের থেকে নিজেদের মুক্ত করতেই বিচারপতিরা এই সিদ্ধান্ত নিয়েছে। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারত। নিয়োগ দুর্নীতিতে 26,000-এর প্যানেল বাতিলের রায় দিয়েও খোঁচা শুনতে হচ্ছে, কারণ দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করে দমকল। যশবন্ত বর্মা একা নন, কলকাতা হাইকোর্টে বদলি হয়েছেন বিচারপতি দীনেশ শর্মা, সেটা নিয়েও আপত্তি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। পরপর 2 বিচারপতিকে নিয়ে এইভাবে আপত্তি আগে ওঠেনি, তাই কি নজিরবিহীন পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট? সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে আনবেন বিচারপতিরা। 1 এপ্রিল সুপ্রিম কোর্টের 33 জন বিচারপতির বৈঠকের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সম্পত্তি ঘোষণা করা হবে। ভোটে দাঁড়ালে জনপ্রতিনিধিদের সম্পত্তির হিসেব নির্বাচন কমিশনকে জানাতে হয়। কমিশন সেই হলফনামা ওয়েবসাইটে আপলোড করে। আমলাদেরও সম্পত্তির খতিয়ান জানাতে হয়। বিচারপতিদের জন্য তেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, তবে ভাবনা চিন্তা চলছে অনেক দিন ধরেই। 1997 সালের 7ই মে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এক অঙ্গীকার করেন, সব বিচারপতি ও নিকট আত্মীয়দের সম্পত্তির খতিয়ান প্রধান বিচারপতিকে জানানোর সিদ্ধান্ত হয়। স্থির হয় প্রধান বিচারপতিও নিজের সম্পত্তির হিসেব সুপ্রিম কোর্টের কাছে জমা রাখবেন, কিন্তু বিচারপতিদের সম্পত্তির হিসেব প্রকাশ্যে আনার সিদ্ধান্ত তখন হয়নি। পরবর্তী 2 দশকে স্বচ্ছতার প্রশ্নে আরও 2 কদম এগিয়ে যায় বিচার বিভাগ। 2009 সালে সিদ্ধান্ত হয় ইচ্ছুক বিচারপতিদের সম্পত্তির হিসেব প্রকাশ করা হবে। 2019 সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছয়। সাংবিধানিক বেঞ্চ বলে, সম্পত্তির হিসেব প্রকাশ বিচারপতির ব্যক্তি স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ নয়। বিচারপতিদের সম্পত্তির হিসেব প্রকাশ হলে স্বচ্ছতা বাড়বে। কিন্তু আরও একটি ধোঁয়াশার জায়গায় আঙুল তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা বলি আপনাদের, হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। উচ্চাকাঙ্ক্ষার জন্য বাবরি মসজিদের কেসে রায় দিলেন, আর তারপর পরের দিন রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন, কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন। তখন সত্যি সত্যি কোশ্চেন হয়ে যায়, জুডিশিয়ারি কোশ্চেন হয়ে যায়। তাহলে এটা গ্যারান্টি কোথায় যে আজকে যারা এই রায় দিচ্ছেন চাকরি খাওয়ার, এদেরকে আগামী দিনে বিজেপি নমিনেটেড বা বিজেপি ইলেক্টেড কোথাও দেখা যাবে না? এই গ্যারান্টিটা কে দেবে? ছোট্ট একটা শব্দ, স্বচ্ছতা। এবার সেই শব্দটার জোর যেমন মারাত্মক, তেমন কোথাও গিয়ে সেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে দুর্বলতার জায়গাটাও তো ক্লিয়ার হয়ে যায়। আর সেই জায়গায় যে কিভাবে বাকিরা কাজে লাগায় সেটা তো দেখতে পাচ্ছেন। পরপর 3টে বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম এবং কুণাল ঘোষ এক জায়গায় আঘাত করছেন। একটা ছোট্ট ছোট্ট দুর্বলতার জায়গার থেকে এক বিচারপতিকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, সেই জায়গার থেকে পুরো তারা গোটা চিন্তা ভাবনাটা সেই খাতে বইয়ে দিচ্ছেন। এবার এই স্ট্র্যাটেজিটা তৃণমূলের পুরনো। এই স্ট্র্যাটেজিতে তৃণমূল বিশ্বাস করে, যেখানে যত সমস্যা দেখা দেবে সমস্যার গোড়ায় চলে গিয়ে গোড়ার কারণটাকেই মিথ্যে প্রমাণ করে দাও, তাহলে গোটা সমস্যাটাই মিথ্যে বলে প্রমাণিত হয়ে যাবে। একটা বাড়ির ভিতি যদি উড়িয়ে দেওয়া যায়, বাড়ি কি দাঁড়িয়ে থাকবে? পড়ে যাবে। সে একদম পরিষ্কার ছক আর কি, একদম টেস্টেড ফর্মুলা, সেটাই করেন তারা। কিন্তু সেই জায়গাগুলোকে হয়তো কোথাও গিয়ে এরকমভাবেই ব্যবহার করা হবে, দুর্বলতাগুলোকে এইভাবেই কেউ কেউ ব্যবহার করতে পারে, এটা বুঝেই হয়তো বিচারপতিরা তারা নিজেদের স্বচ্ছতার জায়গায় নিয়ে আসার একটা প্রচেষ্টা করেছে। বা স্বচ্ছতার জোরের কথা বলছিলাম না, সেটারও উদাহরণ তো রয়েছে, আমাদের রাজনীতিতেই রয়েছে। 1991 সালে হাওয়ালা কেলেঙ্কারিতে নাম জড়ানোয় সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন বিজেপির লালকৃষ্ণ আদবানি। বলেছিলেন ক্লিন চিট পাওয়ার পরেই ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, করেছিলেন তাই। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলেও
তিনি বিরোধী দলনেতা হিসেবে সেই স্বচ্ছতার জোরটাকেই কাজে লাগিয়েছিলেন। সংসদে ওই কংগ্রেসের সাংসদদের চ্যালেঞ্জ করে বসেছিলেন তিনি, মুচলেখা দিয়ে তাদের জানাতে বলেছিলেন যে তাদের কোনো বিদেশে সম্পত্তি নেই। এবার দেখুন, আদবানি নিজেকে সিজারের স্ত্রীর মতো সন্দেহের ঊর্ধ্বে নিয়ে গেছিলেন, তাই তার চ্যালেঞ্জের একটা ওজন ছিল। বিচারপতির বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হলে জনমানসে একটা সন্দেহ ছড়াতে পারে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার জন্য নিয়োগ দুর্নীতিকে প্যানেলের এই যাবতীয় যে রায়টা নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ ছোড়ার মতো অবস্থায় তৃণমূল আছে কি, এটাও তো ভেবে দেখার ব্যাপার। কারণ বললাম, স্বচ্ছতার যেরকম জোর থাকে, অস্বচ্ছতার দুর্বলতাও তো থাকে। তৃণমূল নেত্রী কি তার দলের নেতাদের বলতে পারবেন সিজারের স্ত্রীকে সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়? কেলেঙ্কারি অবস্থা। এবং সবথেকে বড় কথা, সাধারণ মানুষের মনে কিন্তু এই নিয়োগ দুর্নীতি নিয়ে আদৌ কোনো সন্দেহ রয়েছে এরকম তো এখন অবধি শোনা যায়নি। দেখুন, দাবি যাই করা হোক, নিয়োগ দুর্নীতি যে হয়েছে সেটা নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই। তাই চক্রান্ত করে যোগ্যদেরও চাকরি খাওয়া হয়েছে, এটা রাজনৈতিক প্রচার হতে পারে, কিন্তু সেই প্রচার ধোপে টেকার তো সম্ভাবনা কম। কিন্তু আসল জায়গাটা, সেটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে কি? দেখুন, দুর্নীতি যদি হয়ে থাকে এবং সেটা যদি মানুষের বিশ্বাস হয়ে থাকে এবং সেটাই যদি বাস্তব হয়ে থাকে, তাতে এই প্রশ্নটা উঠতেই পারে, যেখানে দুর্নীতি হয়েছে বলে সবাই জানেন, সেখানে আর ষড়যন্ত্রটা আসে কোথা থেকে? এবার এই প্রশ্নটা মানুষের মনে এখন একটা ফিক্সড প্রশ্ন, হয়তো রাজনৈতিক বক্তব্যকে মানুষই হয়তো কাউন্টার করে দিতে পারেন এই প্রশ্ন দিয়ে, কিন্তু তার বাইরেও মানুষের মনে কিন্তু কাট কয়েকটা প্রশ্ন রয়েছে, এড়ানো যাচ্ছে না প্রশ্নগুলোকে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্কুলগুলো কি এবার বন্ধ হয়ে যাবে? যোগ্যদের রক্ষা করতে সরকার কি কোনো ব্যবস্থা সত্যি করতে পারবে? কিভাবে ফের প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন? এত বড় একটা ধাক্কা খাওয়ার পর, এত বড় একটা অস্বচ্ছতার অভিযোগ ওঠার পর তারা সঠিকভাবে স্বচ্ছ একটা ব্যবস্থা তৈরি করতে পারবে? আবার পরীক্ষা হলে কারা কারা সেই পরীক্ষায় বসতে পারবেন, কারা পারবেন না, কাদের টাকা ফেরাতে হবে, কারা ফেরাবেন না? এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষ কিন্তু জানতে চায়, জানেন তো। স্কুল সার্ভিস কমিশন অবশ্য জানতে চায়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু মুশকিল কি জানেন, এই প্রশ্নগুলো শুনতে বেশ সোজা সাপটা লাগছে, কিন্তু উত্তর জটিল আর গোলমেলে। এবার সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদেরও তাই বেশ কিছু কথা বলতে হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজকের দিনে অন্তত না বললেই নয়। একটা অচলায়তন ভাঙতে হবে, তার একটা তো সময় একটু দিতেই হবে, সামান্য হলেও সময় দিতে হবে। তবে আমি খুব বিশ্বাসী, কনফিডেন্ট এটা হবেই। অচলায়তন ভাঙার একটা ডাক দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আলটিমেটলি একটা রায় হয়েছে, কিন্তু যে রায় হয়েছে তাতে কি অচলায়তন পুরোপুরি ভেঙে পড়লো বা ভাঙা হলো সেটা বলা যাবে? দেখুন, পুরোপুরি না ভাঙলেও বড় ঘা তো এটা বটেই। তবে আদালত যে হাতুড়ির ঘা দিয়েছে তাতে লক্ষ লক্ষ টুকরো, মানে অচলায়তন ভাঙা টুকরোগুলো বাংলার নানা প্রান্তে গিয়ে ছিটকে পড়েছে, লেগেওছে। স্কুলে স্কুলে রক্ত ঝরছে এখন। চাকরি হারিয়ে শিক্ষক শিক্ষিকারাও মনে প্রাণে রক্তাক্ত হয়ে গেছেন। 26,000 এটা অল্প সংখ্যা তো না, বিরাট বড় সংখ্যা। দেখুন, স্কুলগুলোর ক্ষেত্রে, আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই সংখ্যাটা তো আরও অনেক বড়, মানে দায়িত্ব এবং এর ব্যাপ্তির দিক থেকে। দেখুন, স্কুলগুলো এমনিতেই রক্তাল্পতায় ভুগছিল, তারপরে এরপরে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে তো মানে আরও রক্ত ঝরলে পড়ে থাকে কি? আর তো মানে ওই হয়তো টলমল করে চলছিল, এরপরে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই যেরকম সকালবেলা ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলে একটা খবর কানে এলো, স্কুলে একজন মাত্র শিক্ষক ছিলেন, দিন 10 আগে তিনি মারা যান। তারপরেও ছিলেন একজন,
ওই হারাধনের একটি ছেলের মানে সে 10টি ছেলের মধ্যে শেষ ছেলের মতো ওয়ান অ্যান্ড অনলি একজন শিক্ষাকর্মী ছিলেন। তিনিও সুপ্রিম কোর্টের রায় গতকাল চাকরিটা হারিয়েছেন। এবার স্কুলে কে তালা খুলবেন তার লোক নেই এখন। তালা যে পড়ে গেল স্কুলে, সে তালাই যে অনন্তকাল পড়ে থাকবে সেটাই পার্মানেন্ট হয়ে যাবে কি না কেউ জানেন না। এই ধরুন মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাই স্কুল পরীক্ষা চলছিল, কিন্তু কে পরীক্ষা নেবেন আর কেই বা খাতা দেখবেন এই দোলাচলে পরীক্ষা বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়ে বসে আছে স্কুল কর্তৃপক্ষ। আরও নিচে চলে আসুন দক্ষিণে সুন্দরবন লাগোয়া সন্দেশখালীর একটা স্কুল, না তারা পরীক্ষা বন্ধের রাস্তায় হাঁটেনি, হাঁটতেই পারতো, কিন্তু তারা পরীক্ষাটা নিচ্ছে। কিন্তু ক্লাসে কোনো মাস্টারমশাই বা দিদিমণি নেই যারা ওই ইনভিজিলেটর হিসেবে একটু দেখবেন ছেলেপুলেরা ঠিকঠাক করে পরীক্ষা দিচ্ছেন কিনা। 4 জন শিক্ষক ছিলেন, 4 জনেরই চাকরি চলে গেছে। এবার এই শিক্ষকরা এরা যদি ভুয়ো হন তাহলে এটা বলতে পারি ওই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, কিন্তু যদি খাঁটি হন তাহলে তো বাচ্চারা অন্ধ, দিকভ্রষ্ট। কারণ খাঁটি শিক্ষক তো যে কোনো বাচ্চার জীবনে ওই ধ্রুবতারার মতো দিক দেখান। এবার কি হবে? মুর্শিদাবাদে এক শিক্ষককে দেখলাম চাকরি হারানোর পরেও স্কুলে গিয়ে তিনি দায়িত্ব সামলাচ্ছেন। মুর্শিদাবাদ সুতির বহুতালি হাই স্কুল, পরীক্ষা চলছে, তাই ঘরে বসে থাকতে পারেননি চাকরিহারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এবং সত্যি কথা বলতে কি, এই উদাহরণগুলো কোথাও গিয়ে যেন আমাদের সত্যি ভারাক্রান্ত করছে। কারণ ভুয়োদের ভারে শিক্ষা ব্যবস্থাটা ভারাক্রান্ত, কিন্তু যদি এই সত্যিকারের কোনো শিক্ষক তিনি এই কিছু ভুয়োর জন্য চাকরি হারান, তাহলে আমরা সবাই এমনকি ভবিষ্যতেও ভারাক্রান্ত হতে বাধ্য। সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তাতে আমার স্কুলের 11 জনের চাকরি গেছে আর কি, ইনক্লুডিং আমার আর কি। এতগুলো স্টুডেন্টের কথা ভেবে আমরা এত কিছু ঘটে যাওয়ার পরে আমরা পরীক্ষাটা কাল থেকে চালাচ্ছি মানবিক দিক থেকে বিচার করে আর কি। দেখুন, জিয়াউল হকরা পড়ুয়াদের জীবন কাঠি, কিন্তু তারা জীবন কাঠি নিজেরা পাবেন কোথায়? এই মাগ্গিগন্ডার বাজারে চাকরি চলে যাওয়ার নির্দেশ, বেতন বন্ধ হয়ে যাওয়ার নির্দেশ, এগুলো তো মৃত্যুদণ্ডের সমান। আমরা দেখছিলাম এক একজনের কি অবস্থা। গতকালই কাঁদতে বলছিলেন শিক্ষক শিক্ষিকারা কীভাবে তারা এরপর বেঁচে থাকবেন। সত্যি তো আজকের বাজারে চাকরি চলে যাওয়াটা কি ভয়ঙ্কর ধাক্কা একটা পরিবারের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে, সামাজিক সম্মানের ক্ষেত্রে, সমস্ত দিক থেকেই ধনে প্রাণে মানে মরে যাওয়ার মতো একটা অবস্থা হয়। দেখুন, আজ 3 জন চাকরিহারার কথা বলবো আপনাদের। ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি যায়নি, আপনারা জানেন। এই 26,000-এর মধ্যে ব্যতিক্রমী তিনি। মানবিকতা দেখিয়েছে সুপ্রিম কোর্ট, খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু ক্যান্সার আক্রান্ত অথচ চাকরি হারিয়েছেন এমন উদাহরণ তো বেশ কিছু রয়েছে। হয়তো আদালতের নজর এড়িয়ে গেছে, আদালত এক যাত্রায় সচরাচর পৃথক ফল করেন আর কি, কিন্তু আপাতত তো পৃথক ফল হয়ে রয়েছে। নদিয়ার বীরনগর হাই স্কুলে গ্রুপ সি পদে কাজ করতেন সোমনাথ মালো, প্রতিবন্ধী, রক্তের ক্যান্সারে আক্রান্ত। 2002 সালে দক্ষিণ কোরিয়ায় হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে এনেছিলেন সোমনাথ প্রতিবন্ধীদের প্রতিযোগিতায়। এবার সেই মেডেলটা খুব দামি, জানেন তো, কিন্তু চাকরি নামক মেডেলটা আরও বেশি করে দরকার ছিল সোমনাথের, কিন্তু দুর্নীতিগ্রাসে সেটা চলে গেল। ইসলামপুরের দুর্গানগরের সুশান্ত দত্ত, তিনিও ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চোপড়ার মাঝি আলী হাই স্কুলে পড়াতেন। 19শে মে চিকিৎসা করাতে মুম্বাই যাওয়ার কথা। এবার বুঝতে পারছেন না কোত্থেকে টাকার জোগাড় হবে। 23শে ডিসেম্বর ক্যান্সার ধরা পড়েছিল বিজ্ঞানের শিক্ষক সায়ানগাম ভাওয়ালের। ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর কুরবান আলী হাই স্কুলের শিক্ষক তিনি। ভাবছেন এখন চিকিৎসাই বা করাবেন কি করে? 2 বছরের সন্তানের মুখে খাবারই বা তুলে দেবেন কি করে? মানে একটা অস্থির অবস্থায় রয়েছেন এই শিক্ষক। দেখুন, এদের কথা শুনলে আদালত কোনো আলাদা করে কোনো ব্যবস্থা করবেন কিনা আমরা জানি না,
আবার বললাম, এক যাত্রায় পৃথক ফল সচরাচর আদালত করে না, ফলে আমরা হয়তো আশাবাদী হতেই পারি। কিন্তু সত্যি কথা বলতে কি, এই যাবতীয় যে এদের সমস্যাটা না, এটা দেখে কোথাও গিয়ে এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে না? এই প্রসঙ্গটা তো আসতোই না, এই পরিস্থিতি তো মানে তৈরি হতো না যদি এই গোড়ার গলতটা কেউ না করতেন। এই দায়টা কে নেবেন এতগুলো মানুষকে এরকম অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার জন্য? ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরি যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না। এখন কোনো লিস্টেও আমার নাম নেই, কোনো কারাপশনও নাই। এখন সামনের মাসে আমার ট্রিটমেন্টও আছে। আমার স্বামী নেই, ছেলের উপরেই সংসার, ছেলের ক্যান্সার, 3 মাস অন্তর অন্তর বোম্বে যেতে হয়, ট্রিটমেন্ট চলতেছে, আমরা তো না খেয়ে মরবো। এই অসহায় অনিশ্চিত সময়ে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। একদম অবোধ শিশু হয়ে গেছে, জানেন তো। তারা 2016-র পরীক্ষার নথি অবধি গুছিয়ে রাখতে পারে না। বাচ্চা ছেলে স্বীকার করে নিয়েছে ভুয়ো নিয়োগ হয়েছে, কি করবেন তারা, বাচ্চা ছেলে। আবার কারা ভুয়ো সেটাও সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেননি। এটা বলে দিলে হয়তো যারা ভুয়ো নন, যারা যোগ্য, তাদের চাকরিটা বাঁচতে পারতো। সব মিলিয়ে মিশে তারা কিন্তু নিজেদের বেশ একটা দিগ্ভ্রান্ত, একটা অবোধ শিশুর একটা চেহারা নিজেদের দিতে সমর্থ হয়েছেন। এটা হলে কিন্তু 7 খুন মাপ, কেউ কিছু বলতে পারবে না। বাচ্চাদের আপনি একটু বকাঝকা করতে পারেন, তারা বেশি কিছু করতে পারবেন। এদের এই স্কুল সার্ভিস কমিশনের অবস্থাটাও ঠিক সেই রকম। এই দিগ্ভ্রান্ত কমিশন এখন এটাও বুঝতে পারছে না যে সুপ্রিম কোর্টের রায়ের পর তাদের কি করণীয়। এটা কিন্তু অফিসের ওই ফাঁকিবাজ কর্মীদের একেবারে আগ মার্কা অজুহাত। স্যার কি বলছেন না ঠিক বুঝতে পারিনি, কি করে হয়ে গেল বুঝতে পারিনি, তাই জন্যে কাজটাও আর করা হয়ে ওঠেনি। এটাই সুপ্রিম কোর্টে হয়তো বলতে চলেছেন কমিশনের আইনজীবীরা। স্যার যে রায় দিয়েছেন তার মানে বুঝতে পারেনি, তাই পরে যে কাজগুলো করতে বলেছিলেন সেগুলো কি করে করব সেটাও বুঝতে পারিনি। শিক্ষা দুর্নীতিতে ঢাকি সমেত বিসর্জন। এক ধাক্কায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্যানেল বাতিলের রায় বহাল সুপ্রিম কোর্টে, বহাল হাইকোর্টের বেশিরভাগ নির্দেশই। নতুন নিয়োগ পরীক্ষার নির্দেশ, যে নির্দেশ যোগ্য চাকরিহারাদের কাছে একমাত্র বাঁচার পথ। স্কুলে স্কুলে হাহাকার বন্ধেরও অন্যতম রাস্তা। কিন্তু একদিন পেরিয়ে গেলেও সংশয় কাটেনি। কারা পরীক্ষায় বসতে পারবেন? শুধু কি যোগ্যরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন? পরীক্ষায় কি যে কেউ বসার সুযোগ পাবেন, নাকি শুধুমাত্র 2016-র আবেদনকারীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন? সংশয়ে খোদ স্কুল সার্ভিস কমিশনই। কিছু আমাদের লিগ্যাল ক্ল্যারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে, যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা তো সংশয়ের কথা। চিহ্নিত দাগি 5,303 জন কি পরীক্ষায় বসতে পারবেন? সংশয় রয়েছে তা নিয়েও। টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে। সংশয় কাটাতে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। প্রয়োজনে ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হতে পারে এসএসসি। আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায় ভালো, হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশন চাইতে হতে পারে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে শীর্ষ আদালতের কাছে স্পষ্ট রোডম্যাপ চাইতে পারে এসএসসি। সময় কতটা লাগতে পারে, সুপ্রিম কোর্টের রায়ে কতদিনে নিয়োগ তা স্পষ্ট করে লেখা নেই। কলকাতা হাইকোর্ট যখন রায় দেয় সে সময় লোকসভা নির্বাচন চলছিল। ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল ভোটের ফল বেরোনোর 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। যদিও এসএসসি স্পষ্ট করে দিয়েছে 3 মাসের নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। 3 মাসের কথাটা রায় উল্লেখ নেই, 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই। নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।
যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুজনেই ক্যামেরার সামনে এসেছেন। এক সুরে চাকরিহারাদের বার্তা দিয়ে বলেছেন, হতাশ হবেন না। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। কতদিনে সুখবর মিলতে পারে তার অবশ্য কোনো উত্তর নেই। দেখুন, একটা এই সিদ্ধার্থবাবুর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল উনি কি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন নাকি। মুখ্যমন্ত্রী বলছেন 3 মাসে হয়ে যাবেন, তাকে নিয়ে ওই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। তিনি যখন বলেছেন কিছু হবে আর কি, সেখানে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন 3 মাসে হবে না। এটা কি হলো? নাকি গোটা জায়গাটাতেই একটা বাড়তি দায়িত্ব নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সব নিজেদের ঘাড়ে নেব, কিন্তু সরকারের থেকে আলাদা আছি আমরা, এটা প্রমাণ করে দেবো। তাহলে আমাদের যা যা গণ্ডগোল তার কোনো ধাক্কা সরকারের গায়ে গিয়ে লাগবে না। কে কি চান, কর্তার ইচ্ছায় কর্ম কি না, এসব আমরা জানি না। এটুকুনি শুধু জানি যে একটা জিনিসই, একটা বার্তাই এই যারা চাকরি টাকরি হারিয়েছেন তাদের জন্য, মানে যোগ্য চাকরি প্রার্থী, যারা অযোগ্য তাদের নিয়ে সত্যি কিচ্ছু বলার নেই। তাদের চাকরি পাওয়ার কথা ছিল না, চাকরি চলে গেছে, যেটা নেই সেটা নেই তাদের জন্য। চাকরি তো এমনিই থাকতো না, চাকরি পেতেনই না, চলে গেছে। কিন্তু যাদের চাকরিটা হকের পাওনা, যারা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন, তাদের জন্য ওই শুনলেন, তাদের জন্য ওই কোথাও গিয়ে ব্রাত্য বসু বলে দিয়েছেন ভরসা রাখুন। এবার ভরসা থাকুক কিসে কিসে, এটা ওই সুমনের গানের মতো আপনারা ভাবতে বসুন। কিন্তু এই ভরসায় থাকতে থাকতে আরেক দলও তো ওই রাস্তার ধারে বসে বসে তারা ওখানকারই হয়তো শিকড় গজিয়ে ফেলেছে। যাদের আন্দোলনে এই প্যানেলটা বাতিল হয়েছে, ধর্ণাতলার বঞ্চিতরা ভুলে গেলেন তাদের কথা। এখন তো সবাই শুধু এই যারা এখন চাকরিহারা তাদের কথা ভাবছেন, কিন্তু চাকরিহারা বাদ দিয়েও দুটো দল রয়েছে জানেন তো, খুব ইম্পর্টেন্ট এই গোটা ঘটনাটায়। এক দল যারা দুর্নীতিটা করেছে, আর আরেক দল যারা এই দুর্নীতির প্রাথমিক শিকার, অর্থাৎ ওই খাতায় কলমে এখন অবধি প্রমাণিত 5000-এর কিছু বেশি, আর বাকিটার মধ্যে মিশে থাকা কতজন কেউ জানেন না। কিন্তু যাই হোক, সেটা তো মানে কাঁকড় আর চাল আলাদা করা যায়নি। আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা এই 26,000-এর মধ্যে যারা ভুয়ো, এই সংখ্যক যোগ্য পরীক্ষার্থী তো এই ভুয়োদের জন্য চাকরিটা তখন পাননি। তারা যদি তখন পেয়ে যেতেন আজকের এই দিনটা দেখতে হতো না। এবার তারাই তো রাস্তার ধারে এই ধর্ণাতলায়, ধর্মতলায় বসে আছেন এতদিন ধরে। 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, ওয়েটিং লিস্টে নাম ছিল কিন্তু চাকরি পাননি, সেই বঞ্চিতরা তারা বসতেন ওই গান্ধী মূর্তির কাছে 1000 দিন, 1100 দিন, 1200 দিন, 1300 দিন, এভাবেই তো ধর্ণা মঞ্চে কেটেছে SLST 2016-র বঞ্চিতদের। এবার প্রশ্ন হলো, ওরা কি নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন, নাকি এখন তাদের এরকম করা মামলার পরিপ্রেক্ষিতে সবার চাকরি চলে গেছে এই বলে আনন্দ মাতবেন, নাকি তারাও এখনও শিক্ষামন্ত্রীর কথার মতো আশায় বাঁচে চাষা, এটা আগে বলা হতো, এবার আশায় বাঁচে শিক্ষক, এই আপ্তবাক্য জপতে জপতে আরও দীর্ঘদিন বসেই থাকবেন। ওই যদি বসে থাকতে থাকতে ওই ভাড়াটেদের যেরকম অধিকার জন্মে যায় না, সেরকম হয়তো ওই ধর্ণাতলায় তাদেরও একটা বাড়তি অধিকার জন্মে যাবে, এই আশাতেও তারা থাকতে পারে। আমরা যোগ্য ওয়েটিং লিস্টেড প্রার্থী যারাকে বঞ্চিত করে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, যে কারণে আজকে এই পুরো প্যানেল বাতিল হয়েছে। কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি না যে এই পরীক্ষায় নতুন করে ফ্রেশ নিয়োগের কথা যে বলা হয়েছে তাতে কারা অংশগ্রহণ করতে পারবে, সেটা আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করছি। দেখুন, স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে যেতে চায় কেন? কারণ তো একটাই, গেলে হাতে আরও খানিকটা সময় পাওয়া যাবে এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন ওঠার অবকাশ থাকবে না। কারণ যাই বলা হবে তারা তখন কোর্টের ওপর চাপিয়ে দেবেন। ওই শুনছিলেন, বলছিলেন
যদি ক্লারিফিকেশন দরকার হয় একটু কোর্টের কাছ থেকে নিয়ে নেব। আপাত দৃষ্টিতে অত্যন্ত সৎ চিন্তাভাবনা, স্বচ্ছ চিন্তাভাবনা, যেরমিত হওয়ার কথা। বুঝতে না পারলে আরেকবার ওই পড়া না বুঝলে যেরকম মাস্টারমশাইয়ের কাছে বারবার আমরা আমাদের ছেলেমেয়েদের বলি তো, আরে বুঝতে না পারলে যতক্ষণ না বুঝবি কিন্তু বলবি, ওই মাথা নেড়ে যাবি না বুঝে গেছি অথচ বুঝলি না, এরকম যেন না হয়। এটা আপনারাও করেন। এক্ষেত্রে অনেকটা সেরকম। আসলে মাস্টারমশাই তো সবাই তারা জানেন যে এই ধারণাটা অনুযায়ী চলাটা উচিত, সুতরাং তারাও ঠিক করে নিয়েছেন। তারা কথায় কথায় বলবেন এটা ঠিক বুঝতে পারেনি তো কোর্টের কাছ থেকে ক্লারিফিকেশান নিয়ে নিচ্ছি। এবার এটা সব থেকে বড় সুবিধে কি, এরপর যা বক্তব্য আসবে, যা সমালোচনা আসবে, এরকম যা হবে যেগুলো নেগেটিভ, নেতিবাচক, সব তারা কোর্টের ঘাড়ে চাপিয়ে দেবেন। আমরা কি করব? আমরা তো নিমিত্ত মাত্র, সব তো কোর্ট করেছে। ভালো কিছু করলে কিন্তু সেটা তাদের কৃতিত্ব। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি নিয়োগ পরীক্ষাটাই এসএসসির হাতে না রেখে ইউপিএসসিকে দিয়ে দেওয়ার। এবার এই বক্তব্যর মধ্যে দিয়ে প্রাথমিকভাবে সবার মনে হতে পারে যে হ্যাঁ, এমন গণ্ডগোল করেছেন, এরকম 26,000-এর চাকরি যাওয়া, এটা তো একটা নজিরবিহীন ঘটনা। কেউ কখনো শুনেছে নাকি একসঙ্গে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল? এর তো একটা শাস্তি কোথাও পাওয়া উচিত। শিক্ষকরা ভুল করলে শাস্তি দেন, আর তাদের যখন এরকম এত বড় একটা ভুল, তাদের একটা কোনো শাস্তি হবে না? তাদের হাত থেকে ওটা কেড়ে নেওয়াটাই উচিত, ইউপিএসসিকে দিয়ে দেওয়াই উচিত। আপাত দৃষ্টিতে এইটাই সবার হয়তো মনে হবে। এর তলিয়ে ভাবলে দেখা যাবে এটা আসলে একটা রাজনৈতিক স্টেটমেন্ট, এবং এর মধ্যেও ওই রাজ্যের হাত থেকে কেন্দ্রের হাতে ক্ষমতা হস্তান্তরের একটা সূক্ষ্ম চাল রয়েছে। আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্র সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে। এদের হাতে পরীক্ষা রাখবেন না। যদি পরীক্ষাই হয় কবে হবে সুপ্রিম কোর্ট বলে দেয়নি, তাড়াহুড়োরও কিছু নেই। অ্যাডমিট কার্ড পেলে আমি 16 পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটরিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যান। আশ্চর্য কথা, ব্যাপম কেলেঙ্কারির সময় কি হয়েছিল? নিট পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস হয় তখন কি হয়েছিল? দেখুন, ইউপিএসসি আর এসএসসি দুটোই তো স্বশাসিত সংস্থা। তফাৎ কি? তফাৎ তো ওই বললাম, রাজ্যের হাত থেকে কেন্দ্রের হাতে ক্ষমতা হস্তান্তর, একটা রাজ্যের আওতায় আর একটা কেন্দ্রের আওতায়। এবার রাজ্যের আওতায় এসএসসি, সেখান থেকে যদি কেন্দ্রের আওতায় থাকা ইউপিএসসিতে গোটা ব্যাপারটা চলে যায়, তাহলে তো একই সঙ্গে দুটো জিনিস প্রমাণিত হয়ে যাবে। এক, এসএসসি অকর্মণ্য; 2, এরা দুর্নীতিতে টেন্টেড; আর 3, এরা ব্যর্থ। ওই জন্যই তো পুরো বিষয়টা কেন্দ্রের হাতে চলে গেল। একমাত্র কেন্দ্রের সংস্থা তারাই সামলাতে পারে গোটা বিষয়টা। কেন্দ্রের আওতায় থাকা সংস্থা সামলাতে পারে, তারা বেশি দক্ষ। এটা প্রমাণ হওয়ার মানে কি? মানে রাজ্য সরকারের দক্ষতা নেই, তাদের সেখানে ক্ষমতায় থাকার অধিকারও নেই। তার বদলে কেন্দ্রে যারা ক্ষমতা আছে তাদের এখানে এসে বসিয়ে দাও, তারা সব ঠিকঠাক চালিয়ে দেবে। সুন্দর, মানে রাজনীতিতে ওই অঙ্কের ইকুয়েশনের মতো ঠিক মিলে যায় লাস্টে, A=B, এর মাঝামাঝি কিছু নেই। কিন্তু ইউপিএসসিতে কি দুর্নীতির কাঁটা নেই? হলফ করে বলা যাবে তো সেটা? দেখুন, চাকরি বাতিলের এফেক্ট ভোট বাক্সে পড়বে কি না এটাও কি হলফ করে বলা যাবে? মাঝখানে তো কতগুলো জিনিস আমরা ঘটতে দেখেছি। সারদা, নারদ, রোজ ভ্যালি, একের পর এক চিটফান্ড কেলেঙ্কারি। এখান থেকে ধরুন এই নিয়োগ কেলেঙ্কারির ধাক্কার মাঝেই তো দুটো ইলেকশন পার হয়ে গেছে। কি হয়েছে? তিলোত্তমার আন্দোলন সদ্য হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। কি হয়েছে? 6টা উপনির্বাচন ড্যাং করে জিতে গেছে শাসক দল, এবং সেটাকে দেখিয়ে তারা বলে দিয়েছে সব ঝুট হ্যায়। এতগুলো বৃহৎ সমস্যা থাকা সত্ত্বেও পর নির্বাচনে উতরে গেছে শাসক দল। এবার চাকরি বাতিলেরটাও উতরে যাবে, অতীতে যেরকম গেছে এবারও যাবে, এরকমই ভাবা হয়েছে। অন্তত তৃণমূল তেমনই ভাবছে। কিন্তু যারা তৃণমূলে ছিলেন, দেখুন, তিলোত্তমা আন্দোলনের জেরে তৃণমূলের লস কি
এইটা বললে ঝাঁপিয়ে পড়বেন তৃণমূলের লোকজন, তারা বলবেন লস কোথায়, আমাদের পুরো লাভ, আমরা 6-6 একটা ছিল বিরোধীদের দখলে, বিজেপির দখলে, সেটাও আমরা পেয়ে গেছি। নির্বাচনের হিসেবে এটা ঠিক, আবার যদি জয়ী প্রার্থীর হিসেবে দেখা যায় তাহলে তো একটা লস আছে। জহর সরকার রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তিনি এই জন্যেই তো এই তিলোত্তমার ক্ষেত্রে, তিলোত্তমার মৃত্যু এবং তা নিয়ে যাবতীয় বিতর্কের ক্ষেত্রে দলের ভূমিকাকে মানতে পারেননি বলেই তো পদত্যাগ করেছিলেন, দল ছেড়েছিলেন। সব দিক থেকেই তিনি এখন প্রাক্তন, কিন্তু মুশকিল হচ্ছে ওই বিভিন্ন পরিত্যক্ত আগ্নেয়গিরিতেও মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে না, সেরকমই ঘটাচ্ছেন তিনিও। প্রসার ভারতীর এই অবসরপ্রাপ্ত কর্তা আজ কি বলেছেন জানেন? চাকরি দুর্নীতিটাই বাংলার সর্বকালের সব থেকে বড় কেলেঙ্কারি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও চুরি বাটপাড়ি এগুলো লেগেই ছিল, তখনও লেগেছিল, বাসের পারমিট ইত্যাদি ইত্যাদি সব দেখেছি, কিন্তু এই হারে কোনো দিন আমি দেখিনি। মাত্রা ছাড়িয়ে গেছে আর কিছুতেই রেশটা টানছে। দেখুন বাসের গায়ে লেখা থাকে দেখবেন, ওই ওপরটায়, সিটের ওপরটায়, মালের দায়িত্ব আরোহীর। এসএসসির দুর্নীতির দায়টা তার দায়িত্ব কার? ওটাও শুধুমাত্র এসএসসিরই, কিন্তু এসএসসির পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কি তাহলে এসএসসি ঠিক করবে? না, সেটা ঠিক করে দেবে সরকার। আজ এসএসসি চেয়ারম্যান বললেন এসএসসিকে চিঠি দিয়েছে সরকার, সরকারের চিঠির পরেই তারা পরবর্তী স্টেপ নিচ্ছেন, মানে কর্তার ইচ্ছে কর্ম। এবার সেটা খুব সিলেক্টিভ, মানে কখনো কর্তার ইচ্ছে এসএসসিতে কর্ম হয়, মানে সরকারের ইচ্ছায় এসএসসিতে কর্ম হয়, আর কখনো কখনো ওই যাবতীয় কর্মফল সেটা আবার এসএসসির জন্যেই রেখে দেওয়া হয় যে তাদেরই ভোগ করতে হবে, যদি সেটা নেগেটিভ হয়। পজিটিভ হলে আবার সেটা সরকার অবধি পৌঁছে যায়। মজার হিসেব। দেখুন সরকার বলছে এটাকে পরামর্শ, শিক্ষামন্ত্রীও জোর দিয়ে সেটাই বলছেন, আর যেভাবে এসএসসির প্রধান বলছেন তাতে মনে হচ্ছে এটা বোধহয় তার কাছে একটা মানে যে এমন একটা নির্দেশ যেটাই বেদবাক্য। আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু, ইট ইজ দেয়ার ডিসিশন। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি, কিছু লিগাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে। রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো, এগুলো তো এসএসসির ব্যাপার, এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে। যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায়, আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব, তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব। সরকার কি করবে? মুখ্যমন্ত্রী বলেছেন যে 7 তারিখ এই বঞ্চিত বাতিলদের সাথে নেতাজি ইন্ডোরে বসবেন। এসএসসি বলেছিল 1005 অযোগ্য, তাহলে বাকি 21,000 তারা সবাই কি যোগ্য? এবং যারা যোগ্য মানে 21,000, মানে তর্কের খাতিরে ধরলে তারা সবাই বঞ্চিত, নাকি 26,000কেই বঞ্চিত ভাবছে সরকার? যে 1005 অযোগ্য যারা লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, চাকরি যাওয়ায় তারা তো সত্যিই বঞ্চিতই হতে পারেন, কারণ তারা তো বলতেই পারেন যে টাকাও গেল, চাকরিও গেল, আমাদের থেকে বড় বঞ্চিত কে আছে? ওদের তো শুধু চাকরি গেছে, আমাদের তো আবার টাকাও ফেরত দিতে হবে যা পেয়েছি। কেলেঙ্কারি কাণ্ড, এদের থেকে বড় বঞ্চিত আর কেউ নেই। এই দাবি যদি এরা তোলেন, আপনি অস্বীকার করতে পারবেন? এবার এই 1005 টিচার, তাদের যাদের সব গেছে আর কি, আমও গেছে, ছালাও গেছে, তারা যদি অন্তত ওই ছালাটা ফেরত চায়, মানে যে টাকাগুলো চাকরি পাওয়ার জন্য দিয়েছিল সেই টাকাগুলো যদি ফেরত চায়, ধরে নিচ্ছি যাদের এখনও মানে কাকড় বাছা যায়নি আর কি, ওই যেগুলো চালের মধ্যে মিশে আছে তাদের ছেড়েই দিন, যাদের বাছা হয়ে গেছে সেই 1005 তারাও যদি অন্তত এই টাকাগুলো ফেরত চায় যে টাকাগুলো তারা দিয়েছেন, মানে একটা জটিলতর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর যদি একটা এরকম জটিলতর পরিস্থিতি তৈরি হয়, তার আঁচ তো পড়তে পারে আবার ওই নেতাজি ইন্ডোরে গিয়ে, সেখানে অনেক রকম কিছুই হতে পারে। ব্যাপারটা হলে আবার সবার সামনে ঘটনা, যে কোনো ঘটনায় সেটা তো আবার অস্বস্তিকর হয়ে যেতে পারে।
অস্বস্তি কি আর কম পড়িয়াছে? বাড়তি অস্বস্তি কেই বা আমন্ত্রণ করতে চায় বলুন? কিন্তু এই 26,000কে তো আমন্ত্রণ জানানো হয়ে গেছে, মানে তারা নিজেরাই তারা ওখানে নাকি যাচ্ছেন আর কি, এরকমভাবেই ধরা যেতে পারে। যাই হোক, এবার সেখানে গিয়ে যাতে কিছু না হয় সেটা ঠিক করতেই কি আজ বৈঠকে বসেছিলেন তৃণমূলের 3 হেভিওয়েট মন্ত্রী। হ্যাঁ, ঘটনাচক্রে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস দলের 2 ক্রাইসিস ম্যানেজমেন্ট মন্ত্রী, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারা আজকে দক্ষিণ কলকাতায় হঠাৎ করেই বৈঠকে বসে পড়েছিলেন। এবার এরকম সময়ে বৈঠকে বসার তো এই রকম একটা মানে করা যেতেই পারে, তাই না? 7ই এপ্রিল চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ব্যাপারটা এই 3 জনই হয়তো সামলাবেন। অবশ্য সামলাবেন মানে হয়তো বেআইনতারা কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তাতে লাগাম পরানোর একটা চেষ্টা করবেন। অবশ্য লাগাম তো বিজেপিও ধরতে চায়। শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বসে আছেন বিজেপি এসে গেলে যোগ্যদের নিয়োগ করবে, আর শিক্ষামন্ত্রী বলেছেন যে তারা যোগ্যদের পাশে থাকবে। এখন সবাই যোগ্যদের কথা বলছেন, অথচ ডাক পেয়েছেন 26,000ই। তাহলে শাসক দল কি 26,000কেই যোগ্য বলে মনে করছে নাকি? ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে, যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। ব্রাত্য বসু নিয়োগ প্রক্রিয়ার করার কে অর্ডারটা তো এসএসসি কে দিয়েছে। কালকে ব্রাত্য বসুর যে মালিক, উদিত কর্মচারী, ওর যে মালিক মমতা ব্যানার্জি বলেছে এসএসসি অটোনমাস বডি, তা এসএসসি নিয়ে ব্রাত্য বসু বক্তব্য রাখেন কি করে? ব্যাপম কেলেঙ্কারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে একের পর এক অনিয়ম, দুর্নীতি, স্বজনপোষণ এইসব হয়েছে। তাদের এই নিয়ে ভাবতে হবে না। এই গোটা জিনিসটা তো এই বিজেপি আর রাম বামের লয়াররা তাদের সর্বনাশা রাজনীতি করতে গিয়ে ডেকে এনেছেন। দেখুন, চাকরিহারাদের মধ্যে যোগ্যরা সংখ্যায় বেশি। ওই বললেন না ব্রাত্য বসু, এটা এতদিনে তারা বুঝতে পেরেছেন যে আসলে এই 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি আছে। এতদিন যদি কোর্ট বলে না দিত তারা বুঝতে পারতেন না। সে যাই হোক, অবশ্য এই যোগ্যদের নিয়ে মানে সংখ্যাগুরুদের নিয়ে টানাটানি, সেটা যে শুধু এই শিক্ষক সমাজের মধ্যে চলছে সেরকম তো না। এই সংখ্যাগুরুদের নিয়ে টানাটানিটা এই মুহূর্তে ট্রেন্ডিং, মানে চলছে খুব আর কি। হ্যাঁ, সামনে ভোট আসছে তো, 26 আছে। এই যে দেখুন না, এখানে সংখ্যাগুরু মানে হিন্দুরা, তাদের নিয়েও কি পরিমাণ টানাটানি শুরু হয়েছে। রোববার রামনবমী, বাম, বিজেপি, তৃণমূল সবাই মিলে কোনো না কোনো কারণে কিন্তু সেদিন পথে নামবে। আপনাদের এর আগের দিন বলছিলাম, কেউ বাদ যাচ্ছে না। লালবাজার সূত্রের খবর, শুধু কলকাতা পুলিশের এলাকাতেই 80টা মিছিলের আবেদন জমা পড়তে চলেছে। রাজ্য জুড়ে অতিরিক্ত এর জন্য 29 জন অফিসারকে মিছিল সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবা যায়? প্রশ্ন হচ্ছে, রামনবমী কি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জুড়ে গিয়ে সরকারের কাঁধে চেপে বসবে, নাকি সরকারকে এই যেটা তাদের ঘাড়ের ওপর এই নিয়োগ দুর্নীতির চাপটা চেপে বসেছে সেটা ঘাড় থেকে ঝেড়ে ফেলতে সাহায্য করবে? এটা কিন্তু ভাবার বিষয়। যদি কোনো কারণে তারা এরকম সরকার সুযোগ পেয়ে যান যে রামনবমীর পরের দিন থেকে এই রামনবমীকে কেন্দ্র করে একটা অন্যরকম প্রচার চালানোর, অর্থাৎ কোথাও গিয়ে যদি আইন শৃঙ্খলা ব্যাহত হয়, রাজ্য সরকার অন্যরকম প্রচারে একটা সুযোগ পেয়ে যাবে। এবার গোটা বিষয়টা তখন একটা ধর্মীয় পথে হাঁটতে শুরু করবে। আর ধর্মীয় পথে হাঁটা মানে অধর্মের পথটাকে ছেড়ে দেওয়া, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যা যা হয়েছে মানুষকে চট জলদি ভুলিয়ে দেওয়া যাবে। আর বৃহত্তর স্বার্থে চিরকালই তো ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা হয়। সুতরাং অল্প কিছু 26,000 তো আমি ধরে নিচ্ছি, আর 5 জন করে এদের প্রতি পরিবারে রয়েছেন, কত আর হবে? লাখখানেক, 1.5 লাখ। এর বদলে এত মানুষ, তাদের নিরাপত্তা, তাদের ভালো থাকা,
এই বিষয়গুলো অনেক বেশি জরুরি কিনা, তাদের নিয়ে তখন মানুষ মাথা ঘামাবে, মানুষ নিজেদের নিয়ে মাথা ঘামাবে, আর রাজনৈতিক দলগুলো তাদের ভালোর জন্য মাথা ঘামাবে। এটাই তো করে রাজনৈতিক দলগুলো, তারা তো আপনার আমার ভালোর জন্যই সারাক্ষণ মাথা ঘামায়, ফলেই ক্ষুদ্রতর স্বার্থটা চাপা পড়ে যাবে, অর্থাৎ নিয়োগ দুর্নীতি ভুলে যাবে। দেখুন, বহু ইস্যুতে বহু প্রতিবাদ, তাতে মানুষই তো ঘেঁটে গিয়ে ভোট ব্যাংকে গিয়ে বুঝে উঠতে পারবে না কী করবে, মানে ভোট ব্যাংক এলোমেলো হয়ে যাবে। বুফেতে গিয়ে অনেক সময় মনে হয় না এত খাবার কি খাবো, কোনটা খাবো, হয়তো ভুল খাবার খেয়ে ফেললেন, এরকমও তো বহু কিছু হয়। পরে গিয়ে মনে হলো ইস এইটা ভালো খেতে ছিল, ওটা আগে খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো, খেতে পারলাম না, এরকম ব্যাপার আর কি। মানে ইস্যুর একটা বুফে একটা চলছে চারপাশে, তাতে রাজনৈতিক দলগুলো আপাতত ঝাঁপিয়ে পড়েছে, যে যেরকম পারছে যেমন পারছে ইস্যু ধরে টান দিচ্ছে, আর তারপর আলটিমেটলি ঢেকুর তুলবে তারা, আর আপনি আমি সাধারণ মানুষ আমরা অভুক্তই থেকে যাব। একদিকে দুর্নীতি, আরেকদিকে ধর্ম, একদিকে দুর্নীতির সঙ্গে বঞ্চনা, ওষুধ এবং এপিক। রাজনীতির দাঁড়িপাল্লায় শাসক বিরোধী দুপক্ষই আপাতত 5 ইস্যু নিয়ে ময়দানে। কার পাল্লা ভারী বোঝা যাচ্ছে কি? ধর্ম, একদিকে হিন্দু আরেকদিকে মুসলমান, শাসক বিরোধী প্রবল লড়াই। কুরুক্ষেত্র বাংলা, রামনবমীতে শক্তি প্রদর্শনের মাঝেই 26,000 চাকরি বাতিল, ইস্যুর বিভাজন, ধর্ম বনাম দুর্নীতি। অনেকে ভেবেছিলেন ব্যাক গিয়ারে ধর্ম, না সেটা তো অর্জুনের লক্ষ্যভেদ, তাই সেটার থেকে ফোকাস হারালে চলবে না। দিল্লির বঙ্গভবনে পথে নামলেন বঙ্গ বিজেপির সাংসদরা। দিল্লির সরকারে বিজেপি, সেখানেই পুলিশের সঙ্গে যুদ্ধে নামলেন বিজেপি সাংসদরা। ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও আটক করল স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। হিন্দুদের স্বার্থ রক্ষা আমাদের মূল উদ্দেশ্য, তার জন্য 100 বার জেলে যেতে হলেও যাব, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাকে বহুবার অ্যারেস্ট করে লালবাজারে বসিয়ে রেখেছে রাত অবধি, আমাদের কোনো অসুবিধা নেই। যদিও এই কর্মসূচিতে সরাসরি বিজেপির পতাকা দেখা যায়নি। দিল্লিতে যখন হিন্দু অত্যাচারের অভিযোগে সরব বিজেপি সাংসদরা, তখন চুপ করে বসে থাকলো না তৃণমূলও। দিল্লির বিজয় চকে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। ইস্যু এপিক কার্ড। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না, তাতে যে ডিসক্রিপেন্সি আছে সেইটা আরও বেড়ে যাবে। আমরা মনে করি যে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকায় ত্রুটিমুক্ত নির্বাচনের আগে যাবে। দিল্লিতে যখন শাসক বিরোধী পথে, তখন দুর্নীতি ইস্যুতে সরগরম হলো বাংলা। চাকরি বাতিল ইস্যুতে পথে নেমেছে বিরোধীরা। কলকাতায় এবিভিপির এসএসসি ভবন অভিযানে ধুমধুমার বাঁধে। আসানসোল, শিলিগুড়িতেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। প্রতিবাদে সামিল হয়ে পথে নামে বাম যুব সংগঠনও। শিয়ালদায় মিছিলে হাঁটেন বাম কর্মী সমর্থকরা। বর্ধমানের কার্জন গেটেও বাম ছাত্র যুবদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। দেখুন, ইস্যুর বাজারে রাজনৈতিক দলগুলো সেই ইস্যুটাই বাছেন যে ইস্যুটা আপনার আমার মতো সাধারণ মানুষের নাকের সামনে গন্ধটা বেশি ঢুকবে আর কি, অনেক বেশি উচ্চাটন করবে প্রাণটা, খেতে কেউ পাবেন না কিন্তু উচ্চাটনটা বেশি হবে। আপনাদের আমাদের সবার প্রাণগুলো উস্কুস উস্কুস করবে, এই জিনিসগুলোকে বাছে রাজনৈতিক দলগুলো। সাধারণ মানুষ তাদের ওই যে বললাম অভুক্ত থাকাই যাদের ভবিতব্য, তারা সমস্ত কিছুর মধ্যেও একটা জিনিসই বাছেন, বেঁচে থাকার রাস্তাটা। বেঁচে থাকাটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের কাছে, তাই না? সেই কাজটাই তো মালদায় ওই রাম আর রহিমরা করছেন। চারপাশে রামনবমীর এত কিছু, এত উচ্চাটন, তার মধ্যে রামনবমীর শোভাযাত্রায় হাঁটবেন একদল মুসলিম, শরবত আর জল খাওয়াবেন হিন্দু ধর্মাবলম্বীদের। এবার মুসলিম সম্প্রদায়ের এই কাজকে অন্তর থেকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় হিন্দু সংগঠনের নেতৃত্বই। এটাই তো পরম্পরা। রাজনীতি চাইবে এটাকে ব্যতিক্রম বানানোর, কিন্তু মানুষ তারা হয়তো কোথাও গিয়ে বাঁচার রাস্তা খুঁজবেন।
মালদা মানেই মোথাবাড়ি নয়, বরং মোথাবাড়ির অনভিপ্রেত অশান্তিকে কেন্দ্র করে মালদার ইমেজে যে ছিটে লেগেছে তা ধুয়ে ফেলতে চান মালদাবাসী। রামনবমীতেই ঐক্যের বার্তা দিয়ে রাজ্যবাসীর সামনে অন্য ছবি তুলে ধরতে চান মালদায়ের মুসলিমরা। তাই রামনবমীর শোভাযাত্রায় পা মেলানোর কথা জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, মিছিলে যারা হাঁটবেন তাদের জন্য শরবতের বন্দোবস্তও করা হবে। এই আহ্বানে সাড়া দিয়েছে রামনবমী উদযাপন কমিটি। মোথাবাড়ির ঘটনা ঘটেছে, কিন্তু পাশাপাশি মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যে সহযোগিতা, সেটাকে লক্ষ্য রেখে আমাদের অধিক সংখ্যায় ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, শুভানুধ্যায়ী, কার্যকর্তা, নেতৃত্ব আছেন, তারা সেদিন রামনবমী মিছিলে হয়ে রাস্তায় নামবেন। আমরা কোনো হিংসা দেশের ব্যাপার নয়, রামের ব্যাপার হচ্ছে, রাম হচ্ছে সাত্ত্বিক। রামের পথে আমরা রামের শোভাযাত্রা করছি। এখানে যে কোনো দলমত নির্বিশেষে এসে আমাদের শোভাযাত্রা অংশগ্রহণ করে আসতেই পারে। কোনো মুসলমান যদি ভাবে না রামের নামে আমি হাঁটবো, সেও আসতে পারে, আমাদের কোনো বাধা নেই। মানে কোনো রাজনৈতিক দলের কোনো না না আলাদা করে আমাদের জেলায় মোথাবাড়ি যে ঘটনা ঘটেছে সেরকম একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন একটি উষ্মা তৈরি করার যারা চেষ্টা করছে, তাদের সঙ্গে আমাদের এই ঘটনার কোনো প্রভাব পড়েনি আর পড়বেও না। রামনবমীর মিছিল প্রতি বছরই হয়, এবছরও হবে। আমাদের মালদার মাটি হচ্ছে সম্প্রীতির মাটি। এখানে আমাদের কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে দানা বাঁধতে পারবে না, এই ব্যাপার নিয়ে আমরা নিশ্চিত আছি। আর আমরা আটকসিয়া আঞ্জুমান আকবরিয়া শহর মুসলিম কমিটি প্রতি বছরই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করি। আমরা মেনলি আপনার ওই রাজমহল রোডে থাকি, ওনাদের মিছিলকে আমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। এবছরও আমরা করব। গঙ্গা যমুনা সংস্কৃতি ভারতের সামাজিক পরিচয়, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাম রহিমের মিলন অবাক করে বইকি। মালদার সম্প্রীতির উদ্যোগ তাই অবাকও করছে, আবার শান্তিও দিচ্ছে। কিন্তু গৈরিক শিবিরের সঙ্গে সংখ্যালঘু সমাজের নৈকট্য তৃণমূলকে স্বস্তি দিচ্ছে কি? যারা ভগবান রামচন্দ্রকে নিয়ে আজকে নাচাচি করছে, তারা রাম রাজত্বের কথা বলছেন না। আমরা চাই যে সমস্ত দেশেই রাম রাজত্ব কায়েম হোক। গরিব, বড়লোক, বিভিন্ন ধর্মের মানুষ সবাই একত্র হয়ে রামচন্দ্রের যে রাজত্ব, ভগবান রামচন্দ্রের যে রাজত্ব, সেটা এক হোক। মালদহের সম্প্রীতির উদ্যোগ কোনো ব্যতিক্রম নয়, বরং পরম্পরা হতে চলেছে। তার প্রমাণ পাওয়া গিয়েছে পুরুলিয়ায়। রামনবমীতে যোগ দিতে সব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বলে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, সেরকম রাজনীতির ফাঁদও ভুবনে ছড়ানো। পা দেওয়ার আগে সাবধানে পা দেবে।